ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আপনাদের জানিয়ে রাখবো, ইতিমধ্যে ইডি কিন্তু সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর 661 কোটি টাকার সম্পত্তি যে রয়েছে সেটি বাজেয়াপ্ত করার চেষ্টা চালাচ্ছে এবং এই মামলার শুনানি আগামী 25শে এপ্রিল রয়েছে। রাহুল ও সোনিয়ার 661 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে তদন্তকারী সংস্থা। আর এরই প্রতিবাদে কিন্তু দেখা গিয়েছে আজকে রাজ্যে কংগ্রেস নেতৃত্ব তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করে। একেবারে তাই, আপনারা জানেন 1937 সালে যে ন্যাশনাল হেরাল্ড কোম্পানি তৈরি করা হয়, যেটা পরবর্তীকালে এজেএল এর কাছে চলে যায়, সরাসরি অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের কাছে। সেই অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের পক্ষ থেকে 2000 কোটি টাকার যে সম্পত্তি সেটা পরবর্তীকালে 50 লক্ষ টাকায় বিক্রি করে দেওয়া, অর্থাৎ দিয়ে দেওয়া। ইয়ং ইন্ডিয়া কার্যত যেটাকে বিনিয়োগ করছেন, এই 50 লক্ষ 2000 কোটি টাকা এর মধ্যে এতটা দূরত্ব থেকে যাচ্ছে, গ্যাপ তৈরি হচ্ছে, টাকাটা গেল কোথায়? সরাসরি আর্থিক তছরূপের মামলা নিয়ে ইডি এই বিষয়ে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর দিকে নজর দিয়েছেন। এ ঘটনার সূত্রপাত ঠিক 2012 সালে। সুব্রমণিয়াম স্বামী, তিনি বিজেপির সাংসদ, তিনি এই বিষয়ে আলোকপাত করেন। তারপরে ঠিক কী ঘটনা ঘটল? একের পর এক এই বিষয় নিয়ে যখন আর্থিক তছরূপের মামলা হচ্ছে সরাসরি কংগ্রেসের দিকে, তখন 2014 সাল, 2013 সালে আপনারা জানেন কার্যত এই বিষয় নিয়ে কিছুটা থিতু হয়ে পড়লো। 2022 সালে ইডি রেড করে এবং তার সঙ্গে সঙ্গে আইটিও রেড করে কংগ্রেসের বিরুদ্ধে, অর্থাৎ এই রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর বিরুদ্ধে। কিন্তু তারা যখন কোর্টের সম্মুখীন হচ্ছেন তখন কোর্ট কিন্তু তখন বলে দেয় যে 2024 সালে যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে এই বিষয় নিয়ে কোনোভাবেই এত বেশি পরিমাণে আলোকপাত করা যায় না, কোনো পলিটিক্যাল পার্টিকে অ্যাটাক করা যায় না। সেখানে আপাত দৃষ্টিতে একটু তিতু পড়লেও আবারও 2025 সাল এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই বিষয়ে আর্থিক তছরূপের মামলা থেকে 661 কোটি টাকা এবার সরাসরি বাজেয়াপ্ত করা হবে। এবার একটি টাইমলাইন আপনাদের সামনে রাখবো, পিসাকে একবার বলবো প্রথম থেকে চালানোর জন্য। 1937 সাল নেহরু কর্তৃক ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র চালু। 2008 থেকে 2010 আর্থিক সংকটে এজেএল সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়। 2010 ইয়ং ইন্ডিয়ান কোম্পানি গঠিত হয়, এজেএল এর ঋণ গ্রহণ করে এবং এর মালিক হয়। 2012 সুব্রমণিয়াম স্বামী আদালতে একটি অভিযোগ দায়ের করে এ নিয়ে। 2014 সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ 6 জনকে সমন পাঠায় আদালত। 2015 থেকে 2020 হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলার শুনানি অব্যাহত ছিল। 2022 গান্ধী পরিবারকে জিজ্ঞাসাবাদ ইডির। 2023 থেকে 24 সম্পত্তি বাজেয়াপ্ত শুরু করে ইডি। এপ্রিল 2025 661 কোটি টাকার সম্পত্তি দখলের নোটিশ জারি করে ইডি। আপনাদের জানিয়ে রাখবো, ব্রিটিশ আমলে স্বাধীনতার বার্তা ছড়িয়ে দিতে ন্যাশনাল হেরাল্ড নামে একটি সংবাদপত্র শুরু করেন জওহরলাল নেহরু এবং হেরাল্ডের মালিকানা ছিল অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের হাতে। লোকসানে চলা জার্নালসকে সাহায্য করতে কংগ্রেসের তহবিল থেকে 90 কোটি টাকা ঋণ দেওয়া হয়। 2008 সালে লোকসানের বোঝায় ন্যাশনাল হেরাল্ড বন্ধ হয়ে যায়। ফের আবার 2016 সালে চালু হয় ন্যাশনাল হেরাল্ড। আর এরই মাঝে 2010 সালে ইয়ং ইন্ডিয়া লিমিটেড নামে নতুন সংস্থা তৈরি করা হয়, যার 76% মালিকানা ছিল সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর হাতে, অর্থাৎ 34% করে কিন্তু সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধী এর মালিকানা ছিলেন। এবং অ্যাসোসিয়েটেড জার্নালসকে 50 লক্ষ টাকা ঋণ দেয় ইয়ং ইন্ডিয়া লিমিটেড সেই ক্ষতি থেকে বাঁচার জন্য এবং নতুনভাবে শুরু করার জন্য। আর তার বিনিময়ে অ্যাসোসিয়েটেড জার্নালসের মালিকানা ইয়ং ইন্ডিয়ার হাতে চলে আসে। ইডি চার্জশিটে এবার কার কার নাম? আরোপি নম্বর 1 সোনিয়া গান্ধী, সূত্র ইডি। আরোপি নম্বর 2 রাহুল গান্ধী। 3 নম্বর আরোপি রয়েছে সুমন দুবে। 4 নম্বরে শ্যাম পিত্রোদা। 5 ইয়ং ইন্ডিয়া কোম্পানি। অর্থাৎ কার্যত 1 থেকে শুরু করে 5 এর প্রত্যেকের দিকে নজর ছিল ইডির এবং তারা 661 কোটি টাকা ইতিমধ্যে বাজেয়াপ্ত করবে, এমনটাও দাবি করছে ইডির তরফ থেকে। ইতিমধ্যে কিন্তু সেই 661 কোটি টাকার যে সম্পত্তি রয়েছে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর, সেটি কিন্তু
প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে সেই সম্পত্তি বাজেয়াপ্ত করার। এবং আপনাদের জানিয়ে রাখবো, এই যে যিনি এই মামলাটি করেছিলেন সুব্রমণ্যম স্বামী, তিনি কিন্তু দাবি করেছিলেন যে 50 লক্ষ টাকার ঋণ দিয়ে অ্যাসোসিয়েটেড জার্নালসের 2000 কোটি টাকার সম্পত্তি দখল করেছে সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধী। আর তারপর থেকেই কিন্তু 2015 সাল থেকে কিন্তু তদন্ত শুরু করে এই ঘটনায় ইডি, এবং 2022-এ একাধিকবার রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী ছাড়াও আরও দুজন নেতা, কংগ্রেস নেতা, তাদেরকে কিন্তু বারবার ইডি ডেকে পাঠায় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। এবার ইডি কিন্তু সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও স্যাম পিত্রোদা এই তিনজনের নামে চার্জশিট দাখিল করলো এবং আগামী 25শে এপ্রিল এই মামলার শুনানি রয়েছে। ঠিক এই জায়গায় এবার বিক্ষিপ্তভাবে দেশের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে কংগ্রেসের সরকার রয়েছে তারা এই বিষয়ে বিরোধ প্রদর্শন করছে। বাংলা ও বাকিরে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সরাসরি এই বিষয় নিয়ে আজ ইডি দপ্তর অভিযান করে এবং সেখানে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। একবার ছবিটা দেখাবো আপনাদের, দেখুন। কার্যত প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং তার সঙ্গে সঙ্গে ইডি দপ্তরে পুলিশদের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে এবং তাদের মূল দাবি কংগ্রেসকে কোণঠাসা করবার চেষ্টা করা হচ্ছে এবং সরাসরি কেন্দ্র সরকার ইডি এবং সিবিআইকে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগিয়েছে, ইডিকেও এবার কাজে লাগাচ্ছে শুধুমাত্র ম্যানিপুলেট করবার জন্য এবং সবার সামনে কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট করবার জন্য। ছবিটা দেখাবো। ইডি সিবিআইকে সেইভাবে ব্যবহার করা হচ্ছে যাতে রাহুল গান্ধীকে যেভাবে হোক জেলে পড়া দরকার। এর আগে তার পার্লামেন্টের সদস্য পদ কেড়ে নেওয়া হলো, তাকে জেল খাটাবার ব্যবস্থা করা হলো, তার বাংলো কেড়ে নেওয়া হলো, তার থেকে সমস্ত সিকিউরিটি তুলে নেওয়া হলো, তারপরেও রাহুল গান্ধীকে সারেন্ডার করানো গেল না। তাই এরা রাহুল গান্ধীর ওপরে আক্রোশে ভয় পেয়ে রাহুল গান্ধী হয়ে গেলেন বিরোধী দলনেতা। চোখে চোখ রেখে পার্লামেন্টের ভেতরে দাঁড়িয়ে বলছেন অন্যায় হচ্ছে। একমাত্র শোষিতের কণ্ঠস্বর, নিপীড়িতের আওয়াজ, তার নাম রাহুল গান্ধী। তাকে যেভাবে হোক একবার চেষ্টা করেও জেলে পড়া যায়নি, পার্লামেন্টের সদস্য পদ খেয়েও বাতিল করা যায়নি। এইবার নেমে পড়লেন তারা সবাই মিলে। কোথায় নামলেন? আর একবার রাহুল গান্ধীর বিরুদ্ধে জনমত তৈরি করো, লাগিয়ে দাও ইডিকে। ন্যাশনাল হেরাল্ড মামলাকে কেন্দ্র করে কংগ্রেসের দেশব্যাপী বিক্ষোভ দেখা যাচ্ছে। কংগ্রেস পার্টি, কেন্দ্রীয় সরকার এবং তদন্তকারী সংস্থাগুলোর ওপর ব্যাপক বিক্ষোভ শুরু করেছে এবং কংগ্রেস পার্টি, কেন্দ্রীয় সরকার এবং তদন্তকারী সংস্থাগুলোর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছে এবং তারা দাবি করছে যে কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট করতে কিন্তু এই ধরনের কাজ করছে বিজেপি সরকার। একেবারে তাই, আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল এবং সোনিয়া গান্ধীর বিরুদ্ধে যে চার্জশিট গঠন করা হচ্ছে সেক্ষেত্রে ইডির পদক্ষেপের ওপর ভিত্তি করে সরাসরি কংগ্রেস সমর্থকদের বিক্ষোভ প্রদর্শন বিভিন্ন জায়গায় দফায় দফায় তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। বাংলাও পিছিয়ে নেই, শুভঙ্কর সরকারের নেতৃত্বে আজ কংগ্রেসের মিছিল বেরিয়েছিল এবং তারা এই বিষয় নিয়ে প্রতিবাদ করে সরাসরি ইডি দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং তাদের মূল দাবি রাহুল গান্ধীর ভাবমূর্তি নষ্ট করবার জন্য একের পর এক ঘৃণ্য খেলায় নেমেছে কেন্দ্র সরকার। শুধুমাত্র বিরোধীদের কণ্ঠ রোধ করবার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এবং সম্পূর্ণ ভুয়ো কেস দিয়ে বিরোধীদের জব্দ করার চেষ্টা করছে কেন্দ্র সরকার। ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তৃক চার্জশিট দাখিলের কারণে দেশব্যাপী কংগ্রেসের বিক্ষোভ, যেখানে দলের বেশ কয়েকজন প্রমুখ নেতা নেতৃত্ব দিচ্ছেন। দিল্লিতে কংগ্রেস অফিসের কাছেও নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করে কিছু কংগ্রেস নেতা বেষ্টনী ভাঙার চেষ্টা করে কংগ্রেস নেতৃত্বরা এবং কিছু জনকে এই ঘটনায় আটকও করা হয়েছে। কংগ্রেসের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন পদক্ষেপ গ্রহণ করছে বিজেপি সরকার। এবং কংগ্রেস নেতা অমিত চাড্ডা বুধবার ন্যাশনাল হেরাল্ড মানি লন্ডারিং মামলায় সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে ইডির দায়ের করা
যে মামলা সেই চার্জশিটের কিন্তু তীব্র সমালোচনা করেছেন তিনি। এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ হিসেবেও অভিহিত করে বলেছেন এর লক্ষ্য জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে জনগণের দৃষ্টি সরানো এবং বিরোধী দলকে ভয় দেখানো। সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে ইডি যে চার্জশিট পেশ করেছে সেই নিয়ে কিন্তু শুধু রাজ্য নয় দেশ জুড়ে দেখা যাচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগেই কলকাতায় বিক্ষোভ প্রদর্শন করা হয় কংগ্রেসের পক্ষ থেকে এবং সেই বিক্ষোভ মিছিলে কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে এবং দিল্লিতেও কংগ্রেস নেতৃত্বরা সেখানে কিন্তু বিক্ষোভ দেখায়। তাদের একটাই দাবি, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর ভাবমূর্তি নষ্ট করার জন্য বিজেপি এই চক্রান্ত করছে। কংগ্রেস নেতারা বারবার অভিযোগ করছেন যে এই মামলা রাজনৈতিক প্রতিহিংসার অংশ। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশও কিন্তু তিনি বলেছেন ন্যাশনাল হেরাল্ডের সম্পত্তি জব্দ করা আইনের ছদ্মবেশে রাষ্ট্র পৃষ্ঠপোষিত অপরাধ। তিনি বলেছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং অন্যদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিহিংসামূলক রাজনীতির অংশ। ঠিক এই বিষয়ে অভিষেক মনু সিংভি কি বলছেন, কি বক্তব্য রাখছেন শোনাবো। दोस्तों, I'll be showing to you and I'll make it as factual and simple as possible, and frequently these issues get lost in rhetoric or legalese, but I want to genuinely show to you why there is not even the whiff of a crime, not even a whiff of a crime of any sort, and how a fake issue created around a fake narrative, created around a non-existent case, is meant to deviate, diverge and digress for the reasons we all know, because reasons like unemployment are difficult to answer, falling GDP is difficult to answer, social unrest is difficult to answer. And this is actually a case which is nothing but vendetta in legal disguise. The ED should answer that why no NDA ally, no BJP leader is ever touched by the ED. Selective justice is actually nothing but political thuggery. গত শনিবার 661 কোটি টাকার সম্পত্তি হেফাজতে নেওয়ার নোটিশ। দিল্লি মুম্বাইয়ের বেশ কিছু জায়গায় লখনৌয়ের বিশ্বেশ্বরনাথ রোডের এজেল বিল্ডিং নিজেদের হেফাজতে নেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে তদন্তকারী সংস্থা। উল্লেখ্য 2013 সালে প্রথম ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয় পদ্ম শিবির। এরপর 2014 সালে বিজেপি ক্ষমতায় আসতে এই বিষয়টি নিয়ে রীতিমতো সাড়া পড়ে গিয়েছিল। 2008 সালে সংবাদপত্রটির প্রকাশ বন্ধ হয়ে যায়। জওহরলাল নেহেরু প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের মালিকানা ছিল এজেল নামক সংস্থার হাতে। পরে মালিকানা কিনে নেয় ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড, যেটি আসলে সোনিয়া, রাহুল এবং শীর্ষস্থানীয় কংগ্রেস নেতাদের সংস্থা। কিন্তু কিছুদিন পর কংগ্রেসের তরফে ঋণ মুকুব করে দেওয়া হয়। বিজেপি নেতা সুব্রমণ্যম স্বামীর অভিযোগ ছিল কংগ্রেস এমনটা করতে পারে না। এরপর 2021 সালে আর্থিক তছরূপের তদন্ত শুরু করে ইডি। ঠিক এই বিষয় নিয়ে সরাসরি সুধাংশু ত্রিবেদী, রাজ্যসভা সাংসদ, কি বলছেন শোনো।
কি বলছেন শোনাবো। कांग्रेस पार्टी को ध्यान रखना चाहिए कि इस विषय की शुरुआत 2012 में हुई थी और एक जनहित याचिका के द्वारा दिल्ली हाई कोर्ट ने अक्टूबर 2013 में इस केस की शुरुआत की थी। यानी यह मामला दर्ज तब हुआ था जब मोदी जी की सरकार आई भी नहीं थी। अतः कांग्रेस पार्टी का इस पर राजनीति करने का आधार नहीं बनता है। टेक्निकली देखें तो यह भारत के इतिहास का एक विचित्र मामला है जिसमें कोई एक ऐसी कंपनी 90 करोड़ की देनदारी में बिक गई जिसके पास हजारों करोड़ की संपत्ति थी, जो किसी के द्वारा समझ में आने वाली बात नहीं है। तीसरी बात यह थी कि कांग्रेस पार्टी के द्वारा इसमें 76% शेयर सिर्फ राहुल जी और सोनिया जी के पास थे। मतलब राजनीतिक दृष्टि से बहुत साफ दिखाई पड़ता है कि 2/3 से अधिक सिर्फ आपके पास रहेगा और बाकी किसी के पास नहीं। और मजे की बात यह है कि बाद में ये ने तय किया कि प्रकाशन बंद हो जाएगा और प्रॉपर्टी के बिजनेस में काम करेंगे। ये अपने आप में बड़ी विचित्र बात है। मैं कांग्रेस पार्टी से एक सवाल पूछना चाहता हूं। आप कहते हैं कि पंडित नेहरू के द्वारा स्थापित थी, स्वतंत्रता संग्राम सेनानियों के द्वारा एजेएल एसोसिएटेड जनरल लिमिटेड स्थापित की गई थी। तमाम तो लोगों ने आपत्ति दर्ज की थी कि शेयर धारकों के पास शेयर थे उस जमाने के और उनसे पूछे बगैर ये दे दिया गया। तो ये गंभीर तकनीकी प्रश्न था। जहां तक मुझे ध्यान है तो शायद ये शांति भूषण जी ने भी इस विषय के ऊपर कहा था कि उनके पास भी कोई शेयर थे। खैर वो विषय अलग। मैं एक नैतिक प्रश्न पूछना चाहता हूं। कांग्रेस के लगातार 5-6 दशक तक सत्ता में रहने के बावजूद আজকের মতো ইঙ্গিত এই পর্যন্তই। নজর রাখুন ট্র্যাক টিভি বাংলার পর্দায়। নমস্কার।